হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লাইকেবল এডুকেশন চ্যানেল। এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এই ভিডিওতে আলোচনা করা হবে গুপ্ত সাম্রাজ্যের শাসন ব্যবস্থা সম্পর্কে। আলোচনা শুরু করার পূর্বে বলে রাখি যে এর আগে ভিডিওটিতে আলোচনা করেছিলাম গুপ্ত সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী সম্রাট সমুদ্রগুপ্তকে নিয়ে। সেই ভিডিওটি না দেখে থাকলে অতি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটিকে দেখে নেবে। আরও একটা কথা বলে রাখি, এই চ্যানেলটিতে নিয়মিত এরকম আলোচনার বিষয়বস্তু আপলোড করা হয়ে থাকে। তার জন্য তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। তাহলে গুপ্ত শাসন ব্যবস্থা সম্পর্কে শুরু করা যাক। বন্ধুরা, এটিকে টাইপিং করতে পারিনি টেকনিক্যাল কারণের জন্য, তো তোমাদের সুবিধার জন্য এটিকে খাতায় লিপিবদ্ধ করেছি, কেননা তোমাদের শোনার সাথে সাথে যাতে তোমরা দেখতে পারো এবং লিখতেও পারো, তাহলে কোনো অসুবিধা হবে না। শুরু করা যাক। Bring out the silent features of the Gupta administration system. Mention your sources of information. গুপ্ত শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কোন কোন উৎস থেকে এই সম্পর্কে জানা যায়? তাহলে উত্তরটা দেখো। গুপ্ত শাসন ব্যবস্থা সম্পর্কে গুপ্ত শিলালিপিগুলি, বিশেষ করে দামোদরপুর লিপি, বস্ত্রাশীল লিপি, বিভিন্ন ভূমিপট্টলি, ফাহিনের বিবরণ প্রভৃতি হতে বহু তথ্য পাওয়া যায়। গুপ্ত যুগে রাষ্ট্রনীতি সম্পর্কে কামন্দক এর নিৎসার স্মৃতিশাস্ত্রগুলি কাত্যায়ন, নারদ, যাজ্ঞবল্ক্য এবং মনুস্মৃতি বিশেষভাবে সাহায্য করে। এছাড়াও ফাহিনের বিবরণীতে যথেষ্টই মূল্যবান এবং একে স্মৃতিশাস্ত্রের পরিপূরক বলা যায়। মৌর্য শাসন ব্যবস্থার পরিপূরক হল গুপ্ত শাসন ব্যবস্থা। মৌর্য শাসন ব্যবস্থার তুলনায় গুপ্ত শাসন ব্যবস্থা ছিল অধিক উন্নত মানের। গুপ্ত সাম্রাজ্যের রাজনৈতিক, রাজতন্ত্র ও প্রজাতন্ত্র এ দুই প্রকারের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল, তবে রাজতন্ত্রই ছিল এই যুগের শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। গুপ্ত শাসন ব্যবস্থায় রাজা ছিলেন রাষ্ট্রের সর্বময় প্রভু। গুপ্ত সম্রাটরা দৈব সত্যে বিশ্বাসী ছিলেন। তারা মহারাজাধিরাজ, পরমরাজাধিরাজ, পরমেশ্বর, সম্রাট, একরাট প্রভৃতি বড় বড় উপাধি ধারণ করতেন। এলাহাবাদ প্রশস্তিতে বা শিলালিপিতে সমুদ্রগুপ্তকে কুমের, ইন্দ্র, বরুণ প্রভৃতি দেবতাদের সাথে তুলনা করা হয়েছে। গুপ্ত বংশের রাজপথ ছিল বংশানুক্রমিক। এবার আসছে, রাজার ক্ষমতা ছিল সীমাহীন। তিনি ছিলেন সামরিক, বিচার ও শাসন বিভাগের সর্বময় প্রভু। দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য বিদেশি ও শত্রুর হাত থেকে প্রজাবর্গকে রক্ষা করা ছিল তার প্রধান কর্তব্য। যুদ্ধক্ষেত্রে রাজা নিজ উপাধি যুদ্ধক্ষেত্রে কী করতেন রাজা? যুদ্ধক্ষেত্রে রাজা নিজে উপস্থিত থেকে যুদ্ধ পরিচালনা করতেন। সকল ক্ষমতার অধিকারী হয়েও গুপ্ত সম্রাটরা স্বেচ্ছাচারী ছিলেন না। রাজকার্যের সুবিধার জন্য বহু কর্মচারী ও মন্ত্রী নিযুক্ত থাকতেন। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলিতে বহুবিধ ক্ষমতা থাকত। রাজা প্রজাবর্গের মঙ্গল সাধন ও জনপ্রিয়তা অর্জনের জন্য সবসময় সজাগ থাকতেন। রাজাদের শাসন কার্যের সাহায্যের জন্য মন্ত্রী, যুবরাজ ও উচ্চপদস্থ কর্মচারী ছিল। গুপ্তযুগের মন্ত্রীরা এককভাবে রাজাকে পরামর্শ ও প্রয়োজনীয় সাহায্য দিতেন। কালিদাসের জনমানুসারে কুঞ্চকি নামে এক কর্মচারী মন্ত্রী পরিষদের সিদ্ধান্তে অমাত্য নামে কর্মচারীদের মাধ্যমে রাজার কাছে দাবি দাওয়া পেশ করতেন। কালিদাস 3 প্রকার মন্ত্রীর উল্লেখ করেছেন, যথা পররাষ্ট্রমন্ত্রী, রাজস্ব মন্ত্রী ও বিচারমন্ত্রী। অনেকের মতে এই 3 প্রকারের মন্ত্রী ও যুবরাজকে নিয়ে মন্ত্রী পরিষদ গঠিত হতো, কিন্তু এ মত গ্রহণযোগ্য নয়। মন্ত্রীপদ কোনো কোনো ক্ষেত্রে বংশানুক্রমিক ছিল। গুপ্ত সম্রাটরা বহু কর্মচারী নিয়োগ করতেন। মহাকাল ধিকৃত ছিলেন সেনাপ্রধান। তার অধীনে বিভিন্ন সামরিক পদ, যথা অশ্বারোহী বাহিনীর প্রধান, অশ্বারোহী কি বলা হচ্ছে এখানে? ঘোড়ার বাহিনীর প্রধান, হস্তি বাহিনীর প্রধান, হস্তি মানে হাতি, মহাদণ্ডনায়ক প্রধান সেনাপতি ছিলেন। সন্ধি বিগ্রহিক নামে এক নতুন পদের কথা জানা হয়। এই কর্মচারী রাজাকে বৈদেশিক ব্যাপারে, যুদ্ধ ও সন্ধি বিষয়ে পরামর্শ দিতেন।
নিম্নবর্গীয় কর্মচারীরা ছিলেন করণিক, দারোয়ান প্রভৃতি। গুপ্ত যুগে কেন্দ্রের সঙ্গে প্রাদেশিক সরকারের সংযোগ রাখার জন্য কুমারমাত্য ও যুক্ত নামে কর্মচারী নিয়োগ হতেন। কুমারমাত্যে ব্যাখ্যা নিয়ে মতভেদ আছে। রাজবংশের উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিকে কুমারমাত্য হিসেবে নিয়োগ করা হতো। প্রাদেশিক বা জেলাগুলিতে কাজ করতেন যুক্ত বা আয়িত্তরা। গুপ্ত সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করে শাসন করা হতো, যথা ভুক্তি, দেশ, রাষ্ট্র ও মণ্ডল। সাধারণত অঞ্চলগুলিকে বা প্রদেশগুলিকে ভুক্তি বলা হতো, যথা তীরভুক্তি, পুন্ড্রবর্ধন ভুক্তি প্রভৃতি। দেশ নামধারী অঞ্চল ছিল পশ্চিম ভারতে যথাযথ সৌরাষ্ট্র দেশ, সুকুলি দেশ। গোপিত্রী নামে কর্মচারী দেশ শাসন করত। গোপিত্রী শাসনের লোকেরা উপরিত পদের কাজ করতেন। আচ্ছা, ভুক্তিগুলিকে জেলা বা বিষয়ে ভাগ করা হতো। গুপ্ত প্রাদেশিক শাসনের বিষয়ে ছিল একটি গুরুত্বপূর্ণ ধার, যেমন কোটি বর্ষ বা বিষয় বা দিনাজপুর জেলা। বিষয়ের শাসনের জন্য কুমারমাত্য, বিষয় প্রভৃতি কর্মচারীরা নিযুক্ত হতেন। এটা বিষয়পতি, ঠিক আছে। আর বিষয়ের শাসনকর্তা সাধারণত প্রাদেশিক শাসনকর্তার দ্বারাই নিযুক্ত হতেন। গুপ্ত যুগে বিষয়ের শাসন কার্যে পরামর্শ দেওয়ার জন্য পরিষদ নামে একটি সভা থাকত। এই পরিষদের নাম ছিল অধিষ্ঠান অধিকরণ। এই সভায় বিভিন্ন শ্রেণীর স্থানীয় প্রতিনিধি থাকত। স্বার্থবহ গিল্ডের প্রধান, গিল্ড হচ্ছে একটি বণিক সংঘ, ঠিক আছে। কুলিক বা প্রধান কারিগর প্রভৃতি নিয়ে এই পরিষদ গঠিত হতো। এর থেকে বোঝা যায় যে গুপ্ত শাসন ব্যবস্থা ছিল অনেক বেশি প্রতিনিধিত্বমূলক। গুপ্ত যুগে গ্রামের শাসন ব্যবস্থায় গ্রামিকরা কর্মচারী হিসেবে কাজ করতেন। গ্রামের প্রধান বা মোড়লকে বলা হতো ভোজক। মনে রাখবে এগুলো। গ্রামের প্রধান বা মোড়লকে কি বলা হতো? ভোজক বলা হতো। এই ব্যক্তি গ্রাম শাসনে গ্রামকে সাহায্য করতেন। গুপ্ত বিচার ব্যবস্থা সম্পর্কে জানা যায় যে গ্রাম সভাগুলি প্রধানত গ্রামের বিচার নিষ্পত্তি করত। বিষয় ও প্রাদেশিক শহরে সরকারি আদালত ছিল। এই আদালতের রায়ের বিরুদ্ধে রাজার কাছে আবেদন করা হতো। ফাহিয়েন গুপ্ত ফৌজদারি শাসনে উদারতার কথা বলেছেন। প্রাণদণ্ড বা দৈহিক শাস্তির কথা ছিল না বললেই চলে। উৎপন্ন ফসলের 1/6 রাজকহ হিসেবে গৃহীত হতো। একে বলা হতো ভাগ। এছাড়া খেয়া শুল্ক আর খনি সংক্রান্ত শুল্ক প্রভৃতির জন্য যথেষ্ট সরকারি আয় হতো। সরকারি কাজের জন্য বিনা পরিশ্রমেই শ্রমদানের প্রথা 20টি চালু হয়। গুপ্ত সম্রাটের সামরিক বাহিনী পদাতিক, অশ্বারোহী, হস্তী বাহিনী ও নৌবাহিনী নিয়ে গঠিত ছিল। এছাড়াও সমস্ত রাজন্যবর্গ যুদ্ধের সময় গুপ্ত সম্রাটকে সৈন্যদের দিয়ে করতেন। এরপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে পড়ে নেবে। দেখো কী কী সব লেখা আছে, সবই আশা করি তোমরা সহজে বুঝতে পারবে। এই যে এখান থেকে শেষ। তাহলে ভিউয়ার্স, আজকের আলোচনা এই পর্যন্ত ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি চ্যানেল নতুন হয়ে থাকো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।